হৃদমায়ার প্রেমগাথা সিজন ১ পর্ব সংখ্যা ৩৩। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সুফিয়া বেগমের সোজাসাপটা কথায় মায়ার ভয়ে আরও বাড়ল। মা ছেলের দুটোই এক, কথার তেজ আর আচরণের মানুষকে ঘায়েল করতে সক্ষম। মায়া কোনো রকমে মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে বলল, না। চেহারার প্রেমে পড়নি বলছো? হুম। তাহলে কিসের জন্য বিয়ে করলে আমার ছেলেকে? ও তো সুবিধার মানুষ নয়। সুফিয়া বেগমের গম্ভীর কণ্ঠ আর তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের গলা শুকিয়ে এলো। তৃষ্ণার্ত গলায় আর ভয়ার্ত চোখে মুখ তুলে তাকালো সুফিয়া বেগমের দিকে। শক্ত শাশুড়ির কঠিন প্রশ্নের উত্তর মায়াকে দিতে হবে এই মুহূর্তে জানা নেই। মহিলাটি এমনি ভীষণ লম্বা। মায়া সোফায় বসে ওপরে তাকাতে তাকাতে ওর ঘাড় বেঁকে যাচ্ছে। চতুর সুফিয়া বেগম মায়ের নীরব অসুবিধাটা বুঝে চট করে বসে গেল মায়ের সামনে। মায়া চমকালো, ভরকালো, ভয়ে আরো সিটিয়ে গেল সোফায়। সুফিয়া বেগম মায়ের পাশাপাশি সোফায় না বসে বরং মায়ের মুখোমুখি টি টেবিলের ওপরে বসলো, তাও কিছুক্ষণ আগে মায়ের দিকে বাড়িয়ে দেওয়া পানির গ্লাসটা সরিয়ে। সুফিয়া বেগমের হঠাৎ বসার ধরনে মায়ের কলিজা ধড়াস করে উঠল আতঙ্কে। শুধু কথাই নয়, মা ছেলে বসাবসিতেও যেন একই রকম ধাঁচ রাখে। ভয়ার্ত মায়া খালি মস্তিষ্কে ভাবতে বসলো, মা ছেলের মধ্যে কে কাকে কপি করে আসলে। হৃদ খান নিজের মাকে কপি করে, নাকি নিজের ছেলেকে কপি করে বেড়ান, কোনটা? দুটো মানুষের কথার তেজ আচরণ কিভাবে একই হয়? মায়া তো এতদিন শুধু নিজের স্বামীকে সামলানো নিয়ে টেনশন করত, কিন্তু এখন তো দেখছে কাহিনী উল্টো। শুধু ছেলেকে নয়, শাশুড়িকেও টেনশনের পাল্লায় তুলতে হবে। বাপ রে! মায়া এমন আতপাগল মানুষ দুটোকে কিভাবে সামলাবে ও? পান থেকে চুন খসতে স্বামী নাকের ডগায় দম নিয়ে আসে মায়া, এখন আবার কঠিন শাশুড়ির পাল্লায় পড়ল ও। শেষ। মায়ের জীবন ফ্রিতে শেষ হয়ে গেল। এই মা ছেলে মিলে মায়াকে কথার বাণে পিষে পিষে মেরে ফেলবে রোজ। মায়া ও কঠিন শাশুড়ির দিকে তাকিয়ে অসহায়ত্ব বোধ করলো। বুক ফাটা আর্তনাদে কান্নাটা গলায় আটকে ভয়ার্ত মুখে তাকালো কিছু দূরে বসে থাকা রাদিফের পাশে হৃদের দিকে। দুষ্টু রাদিফ দুষ্টু হেসে মায়ের দিকে তাকিয়ে, কিন্তু হৃদ যেন বাজ পাখির দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার দিকে। যেন মায়া একটা উল্টাপাল্টা উত্তর দিলে চোখ দিয়ে গুলি মেরে মারবে যে কোনো সময়। মায়া এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেঁসে যাবে ভাবেনি। পাশে ছেলের শকুনের দৃষ্টি আর সামনে মায়ের আতঙ্ক। উফ! এখন যদি মা শাশুড়িকে ভয় পেয়ে বা সম্মান দেখিয়ে মিথ্যা বলে যে ওনার ছেলের প্রেমে পড়েনি, তাহলে নিশ্চয়ই মায়াকে ওর নিজের স্বামী মাথার উপরে তুলে আছাড় মারবে। আবার যদি সত্যি বলে স্বামীর প্রেমে পড়েছি, তাহলে ওর শাশুড়ি যদি মনে করে মায়া ওনার ছেলেকে বড়লোক দেখে ফাঁসাতে চাইছে, তাহলে সেটা মায়ের আত্মসম্মানে লাগবে প্রচুর। মায়া এখন কি করবে? এই মুহূর্তে কি বলা উচিত ওর? মায়া যখন দ্বিধাহীনতায় ভুগল, তখন মায়ের ধ্যান ভাঙে আবারও সুফিয়া বেগমের তীক্ষ্ণ কণ্ঠের কথাই। তিনি মায়ের উদ্দেশ্যে আবারও বললেন, কিছু জিজ্ঞেস করছি আমি, উত্তর দাও। সুফিয়া বেগমের গম্ভীর কণ্ঠে মায়ের ভয়ার্ত মুখে মিনমিন করে বলল, আমি কিছু জানি না, আমাদের এমনি এমনি বিয়ে হয়ে গেছে। মায়ের উত্তরটা পছন্দ হলো না চতুর সুফিয়া বেগমের। পেশায় উনি একজন অ্যাডভোকেট। দীর্ঘদিনের পেশাদারিতে উনি মানুষকে পাল্লায় তুলে পরখ করার অভিজ্ঞতা আছে ওনার। ছেলের বউ হিসাবে অল্প বয়সী মেয়েটাকে ওনার দাঁড় মাপা হয়ে গেছে এতক্ষণে। কিন্তু তারপরও ছেলের পছন্দ বলে মেয়েটাকে ওনার প্রশ্নের মুখোমুখিতে হতে হবে। ওনার জানা দরকার মেয়েটি আসলে ওনার ছেলের জন্য কতটুকু পারফেক্ট। ওনার ছেলে এই মেয়ের জন্য পাগল, সেটা উনি এতদিন শুনে এসেছে। কিন্তু উনার মতে এই মেয়েকেও অবশ্যই সমান পাগল হতে হবে ওনার ছেলের জন্য। নয়তো যে কোনো পরিস্থিতিতে ভয় পেয়ে এই মেয়ে পিছিয়ে যেতে পারে। অল্প বয়সী মেয়েরা এমনই হয়। পরিস্থিতি মোকাবেলা করতে না পারলে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে কষ্ট ওনার ছেলে পাবে। তীক্ষ্ণতায় সুফিয়া বেগম মায়া কথার উত্তর সাপেক্ষে বলল, এমনি এমনি আবার বিয়ে হয় কিভাবে? আমার ছেলেকে কতটুকু চিনো তুমি? ওর ক্রিমিনাল মাইন্ডের প্রখরতা সম্পর্কে তোমার এক রতিও জানা নেই। এখন তুমি যদি আমাকে বলো আমার ছেলের সাথে তোমার বিয়েটা এমনি এমনি হয়ে গেছে, তাহলে সেটা আমি কিভাবে বিশ্বাস করব বলো? ছেলে জন্ম দিয়েছি আমি। আমার জানা আছে আমার পেটের সন্তান কেমন। আমি যতটুকু জানি আমার ছেলের জীবনে কোনো কিছু এমনি এমনি হয় না। যেমন ধরো, গায়ের পোশাকটা যদি প্রপার সিলেক্ট করে সে পরে, তাহলে জীবন সঙ্গীকে কি কোনো চিন্তা ভাবনা ছাড়াই এমনি এমনি এন্ট্রি দিবে ওর জীবনে? শোনো মেয়ে, আমার ছেলের জীবনের কোনো কিছু এমনি এমনি হয় না।
তুমি যে ওর জীবনে অনাকাঙ্ক্ষিত কেউ নয় সেটাও নিশ্চিত থাকো। তোমাকে ওর জীবনে জড়ানোর পিছনে নিশ্চয়ই আমার ছেলের সলিড কোনো কারণ পাবে। সেটা হয়তো তুমি জানো না, কিন্তু আমি আমার ছেলেকে চিনি। এখন তুমি তোমার কথা শোনাও। আমার যতটুক মনে হচ্ছে, আমার ছেলের সাথে তোমার বিয়েটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল তোমার জন্য, আমার ছেলের জন্য নয়। এখন তুমি যদি চাও, তাহলে আমার ছেলের সাথে সেপারেশন করতে পারো। আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দিতে পারি। আই অ্যাম এ লয়ার। বুঝতে পারছো? আমি একজন উকিল মানুষ। আমার মাত্র ১ ঘন্টা লাগবে তোমাদের ডিভোর্সের বিষয়টা হ্যান্ডেল করতে। সো, আমার ছেলেকে ভয় না পেয়ে নির্ভয়ে বলো কি চাই তোমার। আমি সাপোর্ট করব তোমাকে। কি, সেপারেশন চাই তোমার? সুফিয়া বেগমের সোজাসাপটা কথায় মায়ের মাথা ঘুরিয়ে উঠল। মায়া মুখে তৎক্ষণাৎ ঘুরে গেল হৃদের তীক্ষ্ণ দৃষ্টির দিকে। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনের। হৃদ পূর্বের ন্যায় দৃষ্টি তীক্ষ্ণ করে মায়ের দিকে তাকিয়ে মনে হলো সেও যেন মায়ের মতো করে মায়ের উত্তরগুলো চাই। ডরে ভয়ে মায়া সিটিয়ে বসল। তক্ষুনি আবারও শোনা গেল সুফিয়া বেগমের গম্ভীর কণ্ঠ, ওর দিকে না তাকিয়ে আমাকে দেখো। লুক অ্যাট মি। কি চাই তোমার, বলো। সুফিয়া বেগমের কথায় দুষ্টু রাদিফও হেসে তাল মিলিয়ে বলল, আরে ভাবি, ভাইকে ভয় পেও না। আমরা সবাই তোমার দলে, বুঝলে? তুমি নির্ভয়ে বলো তোমার কি চাই। আমার উকিল মা কিন্তু ১ ঘন্টার ভেতরে চট করে তোমার সেপারেশনের ব্যাপারটা দফা রফা করে দিতে পারবে। তারপর আমি না হয় তোমাকে তোমার দুলাভাইয়ের বাসায় ড্রপ করে দিয়ে আসব। হৃদ ভাই তোমাকে কিছু বলার সুযোগই পাবে না। তুমি বলো তোমার কি চাই। মায়া কোলের উপরে হৃদের কোটটা ২ হাতে দুমড়ে মুচড়ে কলিজা চেপে ধরার মতো করে সিটিয়ে বসল। মায়ের মনে হলো সে কঠিন কোনো পরীক্ষা দিতে বসেছে এই মুহূর্তে। যে প্রশ্নপত্রের একটা উত্তরও জানা নেই মায়ার। ভয়ার্ত মায়া এসির মধ্যেও কপালের ঘাম কার্নিশ বেয়ে পড়ছে। ২ হাতের মুঠোয় হৃদের কোটটাকে মুচড়ে ধরে কম্পিত গলায় বলল, আমার কিছুই চাই না। কি চাই না ঠিক করে বলো। আমার ছেলেকে চাই না বলছো? সুফিয়া বেগমের কথায় তাল হারিয়ে মায়া তাড়াহুড়ো করে বলল, না না। না মানে চাই না? না, চাই। আমার এই বিয়েটাই চাই। আপনার ছেলেকেও চাই। মা হিসেবে আপনাকেও চাই। ভাই হিসেবে রাদিফ ভাইকেও চাই। দাদা দাদি হিসাবে সবাইকে চাই আমার এক পরিবারে। মায়ার কথা শুনে হৃদের কঠিন দৃষ্টি নরম হলো। যেন এতক্ষণ দম ধরে বসেছিল মায়া কখন উল্টাপাল্টা উত্তর দিবে, আর সে চট করে মায়াকে মাথার উপর তুলে আছাড় মারবে। হৃদ গা এলিয়ে সোফায় বসতেই সুফিয়া বেগম হৃদের নমনীয়তার তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে মায়ের নত মস্তিষ্কের দিকে তাকিয়ে বলল, আর একবার ভাবো। চাইলে সময় নিতে পারো। হৃদকে ভয় পেলে আমাকে আলাদাভাবে বলতে পারো। আমার ছেলের সাথে থাকতে হবে এমন কোনো জোরাজুরি নেই। চয়েস ইজ ইয়োর। থাকতে না চাইলে? সোফিয়া বেগমের কথার মাঝে মায়া মিহি গলায় শুধালো, আমার সময় লাগবে না ম্যাম। আমি ওনার সাথে স্বেচ্ছায় থাকতে চাই। মায়ের নিজেকে কেমন নির্লজ্জ মেয়ে মনে হলো। নিজের স্বামী সংসার সে কেমন একা একাই ঠিকঠাক করে ফেলেছে পরিবার ছাড়া। নিশ্চয়ই মায়াকে ওর শাশুড়ি লোভী মেয়ে ভাবছে। কিন্তু এই মায়াও বা কি করবে? মায়ের তো সত্যিই ডিভোর্স চায় না। মায়ের সত্যিই ওর স্বামীকে ভীষণ পছন্দ। মায়া তো এই লোকটার সম্পর্কে না জেনে না চিনেই ভালোবেসেছিল এতদিন। তাহলে এখন কিভাবে বলবে মায়ের ওর স্বামীকে চায় না? আদৌ এটা বলা কি মায়ের পক্ষে সম্ভব? অবশ্যই না। মায়ের কথায় সুফিয়া বেগম বেশ সন্তুষ্টি হলো। দৃষ্টিতে প্রখরতা বজায় রেখে আবারও গম্ভীর হৃদের মুখটা দেখল এক পলক। হৃদ নিজের জীবনসঙ্গী বাছাই করতে ভুল করেনি। উনার কানে আগে এসেছিল হৃদ কোথাও একটা জমে আছে। নারী জাতীয় ব্যাপার হবে সেটা বুঝেও উনি এতদিন চুপ ছিল। কারণ উনি জানেন উনার ছেলে যা করে সেটা অবশ্যই ভেবেচিন্তেই করবে। মা হিসেবে শুধু উনি অপেক্ষাতে ছিল কবে হৃদ নিজের পছন্দের মানুষটিকে ওনার সামনে হাজির করবে। রাদিফ কাল রাতে হৃদের বিয়ের বিষয়টা ওনাকে জানালেও তিনি আরও আগে থেকে জানতো হৃদ ফাহাদের ছোট শালীকে বিয়ে করে নিয়েছে সেটা। আসিফ নিজেই জানিয়েছিল ওনাকে। হয়তো হৃদ বলেছিল ওনাকে জানিয়ে রাখতে। সেজন্য তিনি এতক্ষণ ছেলের বউকে বাজিয়ে দেখছিল কতটুকু লয়েল বা সামলাতে পারবে ওনার ঘাড়তেরা ছেলেকে। মেয়েটার ধৈর্য ভালো। ওনার রকচটা ছেলের জন্য পারফেক্ট। সুফিয়া বেগম উঠে দাঁড়াতে দাঁড়াতে হাতের ঘড়িটায় সময় দেখে মায়ের দিকে তাকিয়ে বলল, ওয়েলকাম মাই হোম অ্যান্ড আওয়ার লাইফ। এসেছো স্বেচ্ছায়, তাই নো ম্যাটার কোনো পরিস্থিতিতে তুমি আছো বা ইন ফিউচারে কোন পরিস্থিতিতে পড়তে পারো,
যে কোনো পরিস্থিতির জন্য ইউ ক্যান ফাইট, বাট কখনো কোনো পরিস্থিতির জন্য আমার ছেলেকে ছেড়ে যাওয়ার অজুহাত দেওয়া যাবে না, মনে রেখো। আর তোমাদের বিয়েটা যেহেতু হয়ে গেছে, তাই আমার ছেলের সাথে তুমি ঢাকায় শিফট হয়ে যাও। তোমার পরিবারের সাথে আমি কথা বলবো এই নিয়ে। তোমার বয়স কম বা সংসার সামলানোর জন্য তুমি সুইটেবল নও, এইসব অজুহাত দেওয়া যাবে না। বাকি রইল তোমার পড়াশোনার ব্যাপারটা। তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশি ঢাকায় পড়াশোনার মান ভালো। তাছাড়া আমাদের পরিবারের সবাই হাইলি এডুকেটেড। তোমার পড়াশোনায় আমাদের সাপোর্ট 100% পাবে। বলতে পারো তোমার হাতে ধরে আমরা তোমাকে শিক্ষিত বানাবো। এখন বলো, আছে কোনো অসম্মতি? সুফিয়া বেগমের কথায় মায়া কোনো কিছু চিন্তা ভাবনা না করে নত মস্তিষ্কে মাথা নাড়িয়ে সম্মতি দিল, যার অর্থ ওর কোনো অসম্মতি নেই কোনো কিছুতেই। সুফিয়া বেগম মায়ের সম্মতি পেয়ে আবারও বলল, ভেরি গুড, এখন চলো খাবে, খাবার ঠান্ডা হচ্ছে। রাদিফ, তোর ভাবিকে নিয়ে টেবিলে যা, আমার হৃদের সাথে কথা আছে। গো। জি মা। মায়ের আদেশে রাদিফ বাধ্য ছেলের মতো উঠে দাঁড়ালো। শাশুড়ির আদেশ পেয়ে মায়াও জড়তার পায়ে উঠে দাঁড়ালো। রাদিফের পিছন পিছন ডাইনিং পর্যন্ত এগোতে এগোতে ভাবল সে ছাতার মাথা খাবে এমন চাপ সৃষ্টিকারী পরিবেশে বসে। ক্ষুধায় মায়ের পেট চুচু করলেও শাশুড়ি নামক আতঙ্কে ওর পেট থেকে গলা পর্যন্ত শুকিয়ে কাঠ। মায়ের মনে হচ্ছে সে এই মুহূর্তে পানি পর্যন্ত খেতে পারবে না শাশুড়ির সামনে বসে। সবকিছু কেমন উল্টি করে বেরিয়ে আসবে। মায়ের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে ডাইনিং এর সামনে দাঁড়াতে রাদিফ হেসে একটা চেয়ার টেনে দিল মায়াকে বসতে। মায়া অস্বস্তিকর দৃষ্টিতে রাদিফকে দেখে বসতে গেল। তৎক্ষণাৎ বাধা দিল রাদিফ। মায়ার হাত থেকে হৃদের কোটটা নিতে নিতে পুনরায় মায়াকে চেয়ারে বসতে আশ্বস্ত করলো। মায়া চেয়ারে বসতেই রাদিফ পুনরায় ড্রয়িং রুমের দিকে গেল হৃদের কোটটাকে রাখতে। সেই সুযোগে তনি মায়াকে একা পেয়ে মুখ খুলল। সে এতক্ষণ যাবৎ সুফিয়া বেগমের কাণ্ডখানা নীরব দর্শকের মতো দেখছে, শুধু অপেক্ষায় ছিল ও কবে মায়াকে একা পেয়ে মনের কথাগুলো বলবে। তাই রাদিফ যেতে সুযোগ পেয়ে তনি বলল, ভাবি গো, আজকে আপনি বড় বাসা বাসছেন। বাপ রে, আমার তো আপনার লইগা ডরে কয়েলজারে ঠক ঠক করতাছিল। মনে করছিলাম আপনি বড় ম্যাডামের প্রশ্নে ভুলভাল উত্তর দিয়া বইবেন, আর বড় ম্যাডামের হাতের বিশাল ঝাড়ি খাইবেন। আজকা যদি আপনি বড় ম্যাডামের প্রশ্নে একটাও ভুলভাল উত্তর দিতাইন বা কইতাইন, আপনি রিত স্যারের ডিভোর্স দিতে চাইতেন, তাইলে দেখতেন হল লগে সুন্দর সুন্দর চেহারার রহস্য। বড় ম্যাডাম মেলা চালাক মানুষ ভাবি। বড় ম্যাডাম আপনারে হের কথার জালে ফাঁসায়া আপনার পেট থেকে কথা বার করতাছিল। আপনি হৃদ ভাইরে কতটুকু ভালোবাসুন হেইডা জানতে। এইসব ডিভোর্স টিভোর্স কিচ্ছু পাইতেন না আপনি। বড় ম্যাডাম কইছে আপনি হৃদ ভাইরে পছন্দের মানুষ। আপনি এই জীবনেও ছাড় পাইবেন না হৃদ ভাইয়ের থেকে লেইখা নল। হৃদ ভাই যে রকচটা আর বদমেজাজি বেডা মানুষ, সোজা মুখে তো কথাই কয় না কেউ লগে। আপনি ছোট মানুষ হইয়া কেমনে ফাঁসলেন হৃদ ভাইয়ার লগে? হৃদ ভাইয়া কি আপনারও ডর দেখায়া রাখে ভাবি? টনির কথায় মায়ের মাথা নাড়িয়ে অসম্মতি জানালো, যার অর্থ এমন কিছুই না। টনি মায়ের অসম্মতিতে সন্তুষ্ট হলো কিনা জানা নেই, তবে অনেকটা আফসোসের সুরে বলল, ভাবি শুনেন, আপনারে একটা কথা কই। আপনার শ্বশুরবাড়ির মানুষ সবাই রাজনীতির মানুষ, বুঝছেন? হেরারে আপনি টক্কর দিয়া কখনো পার পাইবেন না। এর থেকে আপনার জন্য ভালো হইব আপনি যদি হৃদ ভাইয়ের কথা শুইলা লক্ষ্মী বউয়ের মতো চলেন হের। কারণ সংসার আপনি কিন্তু হৃদ ভাইয়ের লগেই করবেন ভাবি। আপনার শ্বশুর শাশুড়ি দাদা দাদি সবাই আলাদা আলাদা বাড়িতে থাহে। রাজীব ভাই থাকে বিদেশে। হেতের কথা বাদ দিন, আপনার শ্বশুর শাশুড়ির মধ্যে কঠিন ক্যাচাল তো আছে, বুঝলেন ভাবি? জামাই বউ মনে হয় আজ 15টা বছর ধইরা এক লগে থাহে না, কেউ কারো মুখও দেখাদেখি করে না। পারিবারিক অনুষ্ঠানে দুজনের একজনারেও আপনি উপস্থিত পাইতেন না। দুজনেই তো মন কষাকষি, তারপরও একজন অন্যজনের ডিভোর্স দেয় না। মূল কথা হইল আপনার শ্বশুর শাশুড়ির জন্য আপনার শ্বশুর বাড়ির সবাই বিভিন্ন আলাদা আলাদা বাড়িতে থাহে। আমি এইখানে কাম করি 9 বছর ধইরা, কিন্তু আজ পর্যন্ত জানতে পারলাম না কি নিয়া ঝামেলা বড় ম্যাডামের ওনার জামাইয়ের লগে। এই বিষয়ে কেউর অনুমতি নাই কোনো প্রশ্ন করার। আপনি হৃদ ভাইয়ের বউ, হয়তো হৃদ ভাই আপনারে কিছু না কিছু কইতে পারে ভবিষ্যতে। তবে আমার কথা মানেন ভাবি, জীবনে আর যাই করেন কোনো বেলা হৃদ ভাইরে কষ্ট দিয়েন না কিন্তু, তাইলে আপনি বা আপনার পরিবারের কেউ আস্থা থাকবো না। হৃদ ভাই হইল বড় ম্যাডামের জান।
হৃদ ভাই যদি কোনো কিছু লইয়া কষ্ট পায়, তাইলে বড় ম্যাডাম হের শ্বশুরবাড়ির মানুষরে ছাড় দেয় না, আমি দেখছি। এজন্য আপনারেও এত ঝেড়া প্রশ্ন করতাছিল বাজাইয়া দেখার লইগা। আপনার উত্তরে সবাই সন্তুষ্ট। এই লইগা পরিবেশ এখনো ঠান্ডা দেখতাছেন। নয়তো একটা ভুলভাল উত্তর করতেন, তাহলে দেখতেন এই মুহূর্তে আপনার উপর দিয়া ঝড়, তুফান, টর্নেডো সব চইলা যাইতো। আমি তো পারি না এই চাকরিটা ছাইরা চইলা যাইতাম। কিন্তু এত ভালো টাহার চাকরি আমি এই ঢাকা শহরে আর পামু না দেইখা এই লাইগা চাকরিটা আমি ছাড়তে পারি না। সারাদিনে শুধু বড় ম্যাডামের লইগা ২ বেলা রান্না করতে হয়। সকালের নাস্তা আর রাতের খাওন। দুপুরে ম্যাডাম কোর্টের ভিতরে বইয়া খাই। সারাদিন আমি অবসরে বইসা বইসা টিভি দেখি আর মাস শেষে মোটা অঙ্কের টাহা গুনি। নয়তো বড় ম্যাডামের মতো কঠিন রাগী মহিলার বাড়িতে যে কে কাম করত? আমি তনি তো মইরা গেলেও করতাম না। বাপরে! আপনার শাশুড়ির চাহন দেখলে আমার কইলজা কাঁপে। বুঝি না, আপনার শ্বশুর এই মহিলারে কি দেইখা বিয়াডা করছিল। নিশ্চয় বড় ম্যাডামের রূপ দেখিয়া আপনার শ্বশুর পাগল হইছে। নয়তো এমন কঠিন মানুষে আবার কেউ বিহা করে নাহি। আমি তো জীবনেও করতাম না। তনির দীর্ঘ কথায় মায়া গালে হাত রেখে তনির কথায় মনোযোগ সহকারে শুনল। তনির সব কথাই মায়ের মাথায় ঢুকেছে, কিন্তু মায়া বুঝলো না তনি মায়ের কাছে ওর শ্বশুরবাড়ির নামে বদনাম করছে নাকি সুনাম। মায়া তনির আফসোসরত মুখটার দিকে তাকিয়ে বলল, আপনি কি সবার নামে সুনাম করছেন নাকি বদনাম? যদি একটু বলতেন আপু। মায়ের কথায় তনি আরো হতাশ হলো। হাতের প্লেটগুলো চেয়ারের সামনে সাজাতে সাজাতে ফের আফসোস করে বলল, আমি তো বদনামি করতে চাইছিলাম ভাবি, কিন্তু এদের ব্যক্তিত্ব খালি আমারে কনফিউজড করে। না আমি ভালো কইয়া এদের চালাইতে পারি, আর না মন্দ বইলা দোষ দেখাইতে পারি। কেমন শক্ত কঠিন মানুষেরা। এদের দোষ বের করতে গেলে নিজেই কেমন কইরা জানি সুনাম বের করে ফেলি। এদের মায়ায় ফাঁসলে জীবন দফা রফা হবে। একদম শেষ। জীবনে হাইসা দুইটা কথা কইতো না এরা। আর না নরম ব্যবহার করব কখনো। এরপরও এরা মানুষে কেমনে কইরা জানি নিজেদের মায়ার জালে আটকায়া রাহে। আল্লাহ জানে ভাবি। আমারে দেখেন ভাবি, হেই প্রথম থেইকা এই চাকরি করমু না, চইলা যামু কইরা আজ ৯টা বছর পার করলাম। এখন আমি নিজেই বড় ম্যাডামরে ফালাইয়া ২ দিনের লাইগা গ্রামের বাড়িতে যাইতে মন চায় না। আমি চইলা গেলেও যদি ম্যাডামের অসুবিধা হয় হেই লাইগা। অথচ বড় ম্যাডাম আমারে আজ আপন কইরা লইতে পারল না। কেমন রোবটের মতো চলাফেরা করে। আমার লগে ঠিকঠাক কইরা কথাও কয় না। মায়া তনির সুন্দর মুখটার দিকে তাকিয়ে অল্প হাসল। তনি মুখে নিজের শ্বশুর বাড়ির সম্পর্কে বদনাম শুনেও কেমন জানি শান্তি লাগছে মায়ার। মায়া ঘাড় বেঁকে তাকালো পেছনে। দেখা গেল মা ছেলে তিনজনই কিছু নিয়ে মনোযোগ সহকারে আলোচনা করছে। রাদিফকেও বেশ সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখলো এই প্রথম। মায়ের মনে হলো এই মানুষগুলো ভেতর থেকে বাহিরের শক্ত কঠিন ব্যক্তিত্ব ধরে রাখলেও এদের সবার মাঝে ভালোবাসার মানুষকে আগলে রাখার দারুণ একটা মন আছে। এই যেমন মায়া নিজের স্বামীর পরিচয় জানার পরপরই হৃদ কেমন নিজের দায়িত্বে পরিবারের সঙ্গে দেখা করাতে নিয়ে আসলো মায়াকে। মানুষ ভালোবাসলেও পরিবারের সামনে ভালোবাসার মানুষকে হাজির করাতে চায় না, কিছুদিন অন্তত গোপনে রাখতে চায়। অথচ মায়ের ক্ষেত্রে হয়েছে ভিন্ন। মায়ের কিছু জানার আগেই হৃদ নিজের পরিবারকে মায়ের পরিচয় সম্পর্কে জানিয়ে রেখেছে। এতে দুজনের পবিত্র সম্পর্কটা সম্মান রেখেছে হৃদ। তারপর দেখা গেল মায়ের কঠিন শাশুড়িও ছেলের পছন্দের বাইরে টু শব্দ পর্যন্ত করেনি। ছেলে নিজের পছন্দের বউকে হাজির করলো, আর মা হয়ে তিনি এতে সম্মতি দিয়ে মায়াকে বুঝালো ওনার ছেলেকে কখনো ছেড়ে না যেতে। অথচ ওনারা এত অর্থ সম্পদশালী, ক্ষমতা সম্পন্ন মানুষ, তারা চাইলেই মায়ের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েকে হাতের তুড়িতে টিস্যুর মতো ফেলে দিয়ে হৃদের জন্য যোগ্যতা সম্পন্ন কাউকে জীবনসঙ্গী হিসেবে বাছাই করতে পারে। হৃদ একজন প্রতিষ্ঠিত, সফল ও হাইলি এডুকেটেড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। যে কোনো নারী হৃদ খানের বউ হতে চাইবে। সেখানে মায়ের মতো অদক্ষ, অযোগ্যতা আর মধ্যবিত্ত পরিবারের সাধারণ একটা মেয়েকে বেছে নেওয়াটা বোঝায় এদের কঠিন ব্যক্তিত্বের বাইরে তাদের সবার সুন্দর একটা ভালোবাসার মন আছে। মানুষ বলে কঠিন ব্যক্তিত্বের মানুষগুলা নাকি প্রিয়জনকে আগলে রাখার ব্যাপারটা দারুণ থাকে। আজ মায়া চোখের সামনে দেখতে পারলো এতগুলো মানুষকে। সকাল 11:17। হৃদ ড্রাইভিংয়ে, মায়া পাশের সিটে গা এলিয়ে বসে। হৃদের দৃষ্টি আর মনোযোগ ড্রাইভিংয়ে থাকলেও
মায়ের মনোযোগ হৃদকে দেখার উপর। হৃদ বেশ কয়েকবার ভুরু কুঁচকে মায়াকে দেখেছে এভাবে তাকিয়ে থাকা নিয়ে, কিন্তু মায়ের কোনো ভাবান্তর ঘটেনি। মায়া সিটে কাত হয়ে হৃদের দিকে ঘুরে বসে। হৃদ ড্রাইভিং এর মধ্যে মায়ের মনোযোগ ভাঙতে মায়ের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, কি সমস্যা, কি দেখো? মায়া সেইভাবেই বসে থেকে উত্তর করে বলল, আপনাকে দেখে। জানেন, আমি কখনো ভাবিনি আপনাকে এত নরম ব্যক্তিত্বে দেখব কখনো। হৃদ মায়ের তাকিয়ে থাকার মানে বুঝতে পেরে সে চুপ রইল। মায়া হৃদকে কিছু বলতে না দেখে সাহস পেয়ে আবারও বলল, আপনাকে একটা কথা বলার ছিল, বলি? হৃদ স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে সম্মতি দিল। হুম। মায়া সিট ছেড়ে সোজা হয়ে বসল। সিরিয়াস হওয়ার ভঙ্গিতে মিনমিন করে বলল, আমাদের কলেজ থেকে রাঙামাটি যাওয়ার ট্যুরের প্ল্যান করছে সবাই। আমিও সবার সাথে যেতে চাচ্ছিলাম। আমাকে। হৃদমায়ের কথার মাঝে ওর দিকে তাকিয়ে ড্রাইভিং করতে করতে বলল, নো ট্যুর, নো প্ল্যানিং। কোথাও যাওয়া যাবে না তোমার। সব ক্যান্সেল। মায়া হতাশার গলায় বলল, এমন করছেন কেন? সবাই তো যাচ্ছে, আমি একা না। ওই ট্যুরে আরিফ ভাইয়াও যাবে আমাদের সাথে। এখন আমি না গেলে ভাইয়া নিশ্চয়ই জিজ্ঞেস করবে কেন যেতে চাচ্ছি না। পাকামো করবে না হৃদ, আমার এসব পছন্দ না। আরিফের সাথে আমি কথা বলে নিব। হৃদের মুখে আরিফের নামটা শুনতেই মা আতঙ্কিত গলায় তাড়াহুড়ো করে বলে উঠল, আরে না না, আরিফ ভাইয়ের সাথে কথা বলতে হবে না আপনার। সামান্য একটা ট্যুরের জন্য আরিফ ভাইকে এখন আমাদের সম্পর্কের কথা বলার দরকার নেই। আমি কোথাও যাব না, প্রমিস। মায়ের তাড়াহুড়ো ব্যাপারটা হৃদের সন্দেহ হলো। মায়া যে নিজের পরিবারকে ওদের সম্পর্কে জানাতে চাচ্ছে না সেটা ভালোই বুঝলো হৃদ। হৃদ ড্রাইভিং করতে করতে মায়ের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, তুমি কি কোনোভাবে এই সম্পর্কটা তোমাদের পরিবারের কাছে হাইড করতে চাচ্ছ হৃদ? হৃদের কথায় মায়ার ভয়ে মাথা নাড়িয়ে অসম্মতি জানালেও মনে মনে সে জানে সত্যিটা এটাই। মায়া সত্যি হৃদকে নিজের পরিবারের সামনে এখন উপস্থিত করতে চাচ্ছে না। তাহলে সবাই মায়াকে দোষ দিবে যে মায়া নিজের বোনের ভাসুরকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছে। এজন্য মায়া চাচ্ছে আরো কয়েকদিন যাক, তারপর না হয় আস্তে ধীরে নিজের পরিবারকে জানানো যাবে হৃদকে নিয়ে। মায়া হৃদকে মিথ্যা বলে বলল, হাইট করব কেন? আসলে বড় আপুর বিয়েটা মাত্র শেষ হলো। আর কয়েকটা দিন যাক, তারপর না হয় আমাদের ব্যাপারটা জানলো। মায়ের কথাগুলো হৃদের যুক্তিসঙ্গত মনে না হলেও সেও আপাতত চুপ রইল। তাড়াহুড়ো করে মায়াকে চাপে ফেলতে চায় না হৃদ, বরং বউকে কিছুদিন সময় দেওয়ার উত্তম ভেবে চুপ করে রইল। কিন্তু মায়া হৃদকে নিয়ে কি ভাবছে সেটা মায়াও জানে না। সুফিয়া বেগমের প্রতি কথার সম্মতি তখন শুধু মায়া চাপে পড়ে দিয়ে এসেছিল ও, মন থেকে কিছুই দেয়নি। বরং মায়া হৃদের সাথে বিয়েটা পরিবারকে জানানো নিয়ে এই মুহূর্তে ভীষণ ভয়ে আছে। কিভাবে কি করবে, বা মায়ার পরিবার আদৌ কি ওদের সম্পর্কটা মানবে কিনা তাও জানে না মায়া। মূলত মায়া ভয় থেকে হৃদের সাথে সম্পর্কটা লুকাতে চাচ্ছে। তীক্ষ্ণ সুফিয়া বেগম তখনকার কথাটাই সত্যি হলো। অল্প বয়সী মেয়েরা বুঝে কম, তারা পরিস্থিতির মোকাবেলা করতে জানে না, বরং ভয় পেয়ে পিছিয়ে যায়। মায়ের ক্ষেত্রেও তাই হচ্ছে। হৃদকে যতটা সাহসিকতার সাথে ভালোবেসেছিল, ঠিক ততটাই দুর্বল মন মানসিকতার পরিচয় দিচ্ছে পরিবারের সামনে হৃদকে তুলে ধরতে। মায়ের এই দুর্বল মন মানসিকতার জন্য ভবিষ্যতে কতটা প্রভাব ফেলবে হৃদ মায়ের সম্পর্কে তাও ধারণা নেই মায়ার। তবে খুব ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হতে হবে মায়ের দুর্বল মানসিকতার জন্য।